Completely, he missed the last ball, and this young man is on fire. 3 wickets in 4 balls, a wonderful sight for any bowler. ওয়ানডের পর টেস্টেও প্রতিপক্ষের জন্য ভয়ঙ্কর হয়ে উঠছে বাংলাদেশ। টাইগারদের বিধ্বংসী বোলিংয়ে প্রথম ইনিংসে 248 রানে গুটিয়ে গেছে প্রোটিয়ারা। টেস্ট অভিষেকের প্রথম ইনিংসে 4 উইকেট নিয়ে চমক দেখালেন পেসার মুস্তাফিজ। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি সজল দাস এবং আমি সাইফুল রুদ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দেশের উন্নয়নে কালক্ষেপণ ও কর্মকর্তাদের গাফিলতি বরদাস্ত করা হবে না, প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি। বললেন শিগগিরই বাস্তবায়ন হবে পে স্কেল। রাজধানীর ইস্কাটনে জোড়া খুনের ঘটনায় এমপি পুত্র রনির বিরুদ্ধে আদালতে পুলিশের চার্জশিট। সাক্ষী করা হয়েছে গাড়ি চালক ইমরানকে। ট্রেন, বাস ও লঞ্চে আজও ঢাকায় ফিরছেন নগরবাসী। সবার চোখে মুখে প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ উদযাপনের সুখস্মৃতি। ফাঁকা রাস্তায় অতিরিক্ত গতি আর ফিটনেসবিহীন গাড়ি চালানোয় ঘটছে একের পর এক দুর্ঘটনা। প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস মন্ত্রীর। এবং চট্টগ্রামে পাহাড় ধসে প্রাণহানি ঠেকাতে শুধু দখলদার নয়, পাহাড় মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত। পুলিশকেও কঠোর হতে নির্দেশ। শুরুতেই বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ প্রসঙ্গ। চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে বোলারদের বিধ্বংসী বোলিংয়ে আধিপত্য দেখিয়েছে বাংলাদেশ। মুস্তাফিজের আগুন ঝরা গতি ও লিখনের ঘূর্ণিতে প্রথম ইনিংসে মাত্র 248 রানেই গুটিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। টাইগারদের পক্ষে অভিষেক টেস্টের প্রথম ইনিংসে 4 উইকেট নিয়েছেন মুস্তাফিজ। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিন শেষে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে 7 রান। চট্টগ্রামে ওয়ানডে সিরিজ জয়ের পর সাদা পোশাকেও টাইগারদের উপর সমর্থকদের প্রত্যাশা ছিল আকাশ ছোঁয়া। কিন্তু টস ভাগ্যটা থাকলো প্রোটিয়া অধিনায়ক হাশিম আমলার। সিদ্ধান্ত আগে ব্যাটিং। এতে টাইগারদের হয়ে টেস্টে 78তম ক্রিকেটার হিসেবে অভিষেক হওয়া মুস্তাফিজের দারুণ সতর্ক দক্ষিণ আফ্রিকার ওপেনাররা। কিন্তু দলীয় 58 রান হতেই রিয়াদের ঘূর্ণিতে বোকা বনে গেলেন 34 রান করা প্রোটিয়া ওপেনার ভ্যানজিল। এরপর লাঞ্চের আগে স্কোর বোর্ডে ওই এক উইকেটে 104 রান জমা করে প্রোটিয়ারা। লাঞ্চ বিরতির পর শুরু হয় টাইগার বোলারদের বিধ্বংসী বোলিং। দলীয় 136 রানে ওপেনার এলগারকে ব্যক্তিগত 47 রানে সাজঘরে ফেরত পাঠান তাইজুল। পরে টিকতে পারেননি ডুপ্লেসিও। সাকিবের ঘূর্ণির ফাঁদে পড়ে ব্যক্তিগত 48 রানে আউট হন প্রোটিয়াদের টি-20 অধিনায়ক। এর পরপরই শুরু হয় অভিষিক্ত মুস্তাফিজের কাটার। ইনিংসের 60তম ওভারে প্রোটিয়া অধিনায়ক আমলা, ডুমিনি ও ডি কককে ফিরিয়ে প্রোটিয়া ব্যাটিং লাইন ধসিয়ে দেন এই পেসার। পরে নিজের ঘূর্ণি জাদু দেখান জুবায়ের লিখন। ইনিংসের 80তম ওভারে স্টেইন ও হারমারকে ফিরিয়ে দেন এই লেগ স্পিনার। শেষে বাকি কাজটা করেন মুস্তাফিজ। ব্যক্তিগত 54 রান করা বাভুমাকে ফিরিয়ে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস থামিয়ে দেন মুস্তাফিজ। আর এতেই বাংলাদেশের বিপক্ষে টেস্টে নিজেদের দ্বিতীয় সর্বনিম্ন স্কোর মাত্র 248 রানেই গুটিয়ে যায় অতিথিদের প্রথম ইনিংস। জবাবে ব্যাট করতে নামা বাংলাদেশের ওপেনার তামিম ও ইমরুল করেন 7 রান। বোলিং এর পর ভক্তদের এখন অপেক্ষা ব্যাটিংয়েও অসাধারণ এক বাংলাদেশকে দেখতে পাবে তারা। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ। এবার অন্যান্য প্রসঙ্গ। কালক্ষেপণের কারণে উন্নয়ন কর্মকাণ্ড যাতে পিছিয়ে না পড়ে সেদিকে খেয়াল রাখতে নিজ দপ্তরের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এই নির্দেশ দেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, দেশীয় বিনিয়োগ ও শিল্পায়ন ত্বরান্বিত করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে থাকা বিনিয়োগ বোর্ড ও প্রাইভেটাইজেশন কমিশনকে একীভূত করা হচ্ছে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন স্কেল শিগগিরই বাস্তবায়ন করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী।
ঈদের ছুটির পর দ্বিতীয় কর্মদিবসে নিজ দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে সরকারের লক্ষ্য বাস্তবায়ন করতে কর্মকর্তাদের নির্দেশনা দিয়ে তিনি বলেন, উন্নয়ন কর্মকাণ্ড দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী কার্যালয়ের যারা আছেন তাদের দায়িত্বটা কিন্তু সব থেকে বেশি, কারণ সকল মন্ত্রণালয়ের কার্যক্রমের সাথে একটা সম্পৃক্ততা থাকে। যত দ্রুত কার্য সম্পাদন করা যায় সে বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখবেন। অনেক সময় দেখা যায় যে একটা ফাইল আসলো, আবার কিছু প্রশ্ন আবার আসলো, এই প্রশ্ন আর ফাইল চালাতে দিতে সময় নষ্ট হয়। এই কালক্ষেপণটার জন্য কোনো মতে না হয়। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে দেশি বিদেশি বিনিয়োগ বাড়ানোর উপর গুরুত্ব দিচ্ছে সরকার। আর এই লক্ষ্যে তার কার্যালয়ের অধীনস্থ বিনিয়োগ বোর্ড এবং প্রাইভেটাইজেশন কমিশনকে একীভূত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাইভেটাইজেশন কমিশন এবং আমাদের যে বিনিয়োগ বোর্ড, এই দুটিকে আমরা মার্চ করাই দিতে চাই। এই দুটি একসাথে করে বিনিয়োগ এবং শিল্পায়ন যাতে ত্বরান্বিত হয় সেই ব্যবস্থা করা। কারণ আমি মনে করি ঠিক আর ওই প্রাইভেটাইজেশনের মতো কোনো সম্পত্তি এখন আর নেই যেগুলি আমরা আমাদেরই দেশের বিনিয়োগের ক্ষেত্রে কাজে লাগাতে পারি। এগুলি এমনি বিক্রি না করে আমরা দেশের আমাদের বিনিয়োগের ক্ষেত্রে এই জায়গাগুলি কিভাবে কাজ করা যায় সেদিকে আমরা দৃষ্টি দিতে চাচ্ছি। সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন স্কেল শিগগিরই বাস্তবায়ন হবে বলে আশ্বাস দেন তিনি। 2008 সরকার এসে সকলের বেতন ভাতা আমরা বৃদ্ধি করেছিলাম। ওই বৃদ্ধি কিন্তু ওই নামকাও আসতে না, একটা ভালো বড় আকারেই আমরা বৃদ্ধি করেছি। আবার আল্লাহর রহমতে এ মাসে আবার করার কথা, সেটা প্রায় রেডি, আমরা সেটাও করে দেব। শেখ হাসিনা বলেন, তার সরকারের সময় দেশে আয় বৈষম্য কমেছে। সরকারের এই মেয়াদে দারিদ্র্যের হার 15% নামিয়ে আনার অঙ্গীকারের কথাও জানান তিনি। কথা হলো যে শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। কে বা কারা বিএনপিকে ভাঙতে চাইছে সে বিষয়ে কোনো তথ্য আওয়ামী লীগের কাছে নেই বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। দুপুরে রাজধানীতে দলীয় সভাপতির কার্যালয়ে 15 আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে এক সভা শেষে ব্রিফিংয়ে তিনি একথা বলেন। আশরাফ আরও বলেন, তারা চান গণতান্ত্রিক পরিবেশে সব রাজনৈতিক দল সুষ্ঠুভাবে রাজনীতি করুক। কারা ভাঙছে, কারা ভাঙতে চাইছে তাদেরকেও আমরা চিনি না। আমরা চাই সমস্ত গণতান্ত্রিক দলগুলো গণতান্ত্রিক আপনার এনভায়রনমেন্টে তারাও আপনার তাদের দায়িত্ব পালন করবে। আগামী কয়েকদিনের মধ্যে হয়তো ইলেকশন কমিশন আপনার আমাদেরকে আমন্ত্রণ জানাবেন, আমরা সেখানে যাব এবং আমাদের পজিশন, আমাদের গঠনতন্ত্র, বাংলাদেশের সংবিধান উপর ভিত্তি করেই আমরা আমাদের প্রস্তাবনা সেখানে উপস্থাপন করব এবং যুক্তিতর্ক সেখানে তুলে ধরব। দেখছেন সন্ধ্যার সময়। ফাঁকা রাস্তায় অতিরিক্ত গতিতে গাড়ি চালানো আর ওভারটেকিং চলছে অহরহ। তার সঙ্গে যুক্ত হয়েছে ফিটনেসবিহীন গাড়ি। এতে মরণ ফাঁদে পরিণত হয়েছে সারা দেশের সড়ক মহাসড়ক। চাহিদার সুযোগে এসব ত্রুটিপূর্ণ যানবাহন রাস্তায় চলায় ক্ষুব্ধ যাত্রীরা। এই অবস্থায় হাইওয়ে পুলিশ বলছে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে গেছে কয়েক গুণ। তবে বিআরটি এর দাবি, আইনগত ব্যবস্থা নেওয়ার কারণে রাস্তায় কমেছে ফিটনেসবিহীন গাড়ি। আরো জানাচ্ছেন মিজানুর রহমান কবির। এমন ভাঙা কাঁচ, হেডলাইট এবং নির্দেশক বাতি ছাড়াই রাস্তায় এই গাড়িগুলো চলছে বছরের পর বছর ধরে। আর ঈদের সময়ে যাত্রী চাহিদা বেশি থাকায় এগুলো এখন কয়েক গুণ বেশি চলাচল করছে সড়ক এবং মহাসড়কে। ফলে যানজট, সময় অপচয় সহ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন যাত্রীরা। প্রত্যেকবার আধা ঘন্টা করে তার এটা নষ্ট হয়ে যায়। আপনি এই সমস্ত গাড়ি আনেন কেন? এই সমস্ত গাড়ি কিভাবে রোডে আসে এটা তো আমরা বুঝতে পারতেছি। চালকদের অভিযোগ, ত্রুটিপূর্ণ গাড়ি অন্য পরিবহনকে বিভ্রান্ত করার পাশাপাশি নিজেরাও দুর্ঘটনার শিকার হয় সবচেয়ে বেশি। তবে এসব ক্ষেত্রে অভিযুক্ত চালকদের দায়সারা জবাব। অ্যাক্সিডেন্ট তো অবশ্যই, আমি যদি চোখে না দেখি একটা গাড়ি হেড দিলে অবশ্যই আমি তো নিয়ন্ত্রণ হারাতে বাধ্য। হরতলা বড় আইলে মনে দেখলাম বেঙ্গালায় এলে মালিককে মনে লাগায় কম যে বাংলা এটাই বাঙ্গুক। এখন তো ঈদের বাজার, এখন একটু সময় কম। হাইওয়ে পুলিশ জানায়, ট্রিপ সংখ্যা বাড়িয়ে চালকদের বেশি আয়ের আকাঙ্ক্ষা এবং ফাঁকা রাস্তায় বেপরোয়া গতির কারণে বেড়ে যাচ্ছে দুর্ঘটনার ঝুঁকি। লোকাল কিছু গাড়ি সমস্যা আছে, তারাও এই দূরপাল্লায় যাওয়ার জন্য অতি ব্যস্ত হয়ে যায়, উৎসাহী হয়ে যায়। এই গাড়িগুলো বিভিন্ন সময় প্রতিবন্ধকতা সৃষ্টি করে। রোড ফাঁকা থাকার কারণে বেপরোয়া গতিতে চলাচল শুরু করেছে এবং এই কারণে কিছু অ্যাক্সিডেন্টও হচ্ছে। আইন না মেনে গাড়ি চলাচলের বিরুদ্ধে সারা দেশেই চলছে বিআরটিএ ও স্থানীয় প্রশাসনের অভিযান। ফিটনেসবিহীন গাড়ি হয়তো 100টার মধ্যে 10টা পাওয়া যাচ্ছে। লক্কর চক্কর গাড়ি যেতে পারবে না,
মানে কোনোভাবেই যাতে ঢাকা ক্রস করে না যেতে পারে বা ভিতরে ঢুকতে না পারে। হাইওয়ে পুলিশ ও সড়ক পরিবহন কর্তৃপক্ষ উভয়েরই দাবি, দিনে কয়েকশো মামলা দিয়েও ত্রুটিপূর্ণ গাড়ি চলাচল বন্ধ করা যাচ্ছে না। এমন অবস্থায় পরিবহন মালিক ও যাত্রীদের সচেতন হবারও পরামর্শ তাদের। মিজানুর রহমান খবির, সময় সংবাদ, ঢাকা। সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে সড়ক দুর্ঘটনা রোধে ঢাকা আরিচা মহাসড়কের আদলে 4টি পয়েন্টে 2 মাসের মধ্যে ডিভাইডার নির্মাণ করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে সিরাজগঞ্জের মুলিবাড়িতে দুর্ঘটনাস্থল পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। 4টি পয়েন্টে ওই যে নিউ জার্সি বেরিয়া এটা কয়েকদিনের মধ্যে কাজ শুরু করে দাও, কোরবানির আগে এটা শেষ করতে হবে। 4 লেন পর্যায়ক্রমে এখান থেকে হাতিরগুমলো 4 লেনের পরিকল্পনা আছে। এশিয়ার ডেভেলপমেন্ট ব্যাংকের অলরেডি এটা ফিজিবিলিটি হয়ে গেছে। সন্ধ্যার সময় আরো থাকছে। ইরানে আকস্মিক বন্যায় ভেসে গেছে বেশ কয়েকটি বহুতল ভবন, 28 জনের মৃত্যু। প্রবল বর্ষণে স্থবির ভারতের মুম্বাই। মেগা এবারে বাজারে নিয়ে এসছে মেগা ফ্লোরোস্কেল ডাবল মনিটরিং এর মাধ্যমে আপনার ওজন মনিটরিং সম্ভব। রাজধানীর স্কাটনে গুলি করে জোড়া খুনের ঘটনায় সংসদ সদস্য পুত্র বখতিয়ার আলম রনির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। সকালে ঢাকা মহানগর হাকিম আমিনুল হকের আদালতে চার্জশিট দাখিল করা হয়। চার্জশিটের অনেকে 302 ধারায় হত্যার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। এছাড়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ায় রনির গাড়ি চালক ইমরান ফকিরকে মামলার সাক্ষী হিসেবে চার্জশিটে দেখানো হয়েছে বলে জানা গেছে। গত 13 এপ্রিল রাজধানীর স্কাটনে নিজ গাড়ি থেকে রনি নেশাগ্রস্ত অবস্থায় এলো পাতারি গুলি ছুড়লে সিএনজি চালক ইয়াকুব এবং মধুবাগ এলাকার রিকশা চালক হাকিম আহত হন। গত 15 এপ্রিল ঢাকা মেডিকেলে মারা যান হাকিম। তার মা মনোয়ারা বেগম এতে রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গত 24 মে রমনা থানা মামলাটি তদন্তের জন্য ডিবি পুলিশের কাছে হস্তান্তর করে। সকল আলামত এখানে জমা দেওয়া হয়েছে। এখন মামলা তদন্ত শেষ, এখন বিচার কার্য শুরু হবে। তদন্ত করে পেয়েছি যে সেই এই ঘটনাটা ঘটাইছে, সেই গুলি করে 2 জন মানুষকে হত্যা করেছে। ঈদের ছুটি শেষ একদিন আগেই, আর তাই প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করে আজও রাজধানীতে ফিরছেন কর্মজীবী নগরবাসী। এ কারণে যাত্রী চাপ বেড়েছে বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালে। অবশ্য উপচে পড়া ভিড় না থাকায় অনেকটাই স্বস্তিতে ঢাকায় ফিরছেন মানুষ। ঈদের ছুটি শেষে প্রিয়জনদের সঙ্গে কাটানো সুখস্মৃতি নিয়ে এবার ঢাকায় ফেরার পালা। মঙ্গলবার সকাল থেকে কমলাপুর স্টেশনে দেশের বিভিন্ন গন্তব্য থেকে ছেড়ে আসা বিভিন্ন ট্রেনে তাই ছিল ভিড়। ফিরতি পথে ট্রেনের শিডিউলে তেমন কোনো বিপর্যয় না হওয়ায় বেশ ফুরফুরে মেজাজেই ফিরেছেন নগরবাসী। যতটা ভিড়ভাড়টা ছিল ওইরকম আসার সময় পাইনি, কিন্তু যাওয়ার সময় খুবই প্রবলেমে একদম ঝুলেও গেছি এই অবস্থায়। আমি আমার নানুর সাথে ঈদ করেছি। উঠতে খুব অসুবিধা হয়েছে, এয়ারপোর্ট নামার পরে একটু কমছে, তারপর আসতেছে আর কি। ট্রেনটা একটু লেট করেছে, এছাড়া কোনো সমস্যা হয়নি, সেফ জার্নি। সদরঘাট লঞ্চ টার্মিনালেও ছিল ঢাকায় ফেরা নগরবাসীর চাপ। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটের লঞ্চ এসে পৌঁছায় ঘাটে। ইলশেগুড়ি বৃষ্টি মাথায় নিয়ে মহানগরে পা রাখেন যাত্রীরা। ট্রেনের মতো লঞ্চেও উপচে পড়া ভিড় না থাকলেও ঘাটের অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ ছিল তাদের। খালি লঞ্চগুলো আগে এসে তারা যে স্থান দখল করে নিছে, বাট আমরা যে ভর্তি লঞ্চে আসছি, আমরা কোথায় যে মানে লঞ্চে টার্মিনালে নিবে সে ব্যবস্থা নাই। একটা ফিচার একটা লঞ্চ, এই জন্য নামতে অসুবিধা হচ্ছে। বাড়িতে সবার সাথে ঈদ করে ভালো লাগছে, শ্বশুর সঙ্গে ঈদ করছি, কিন্তু আসার সময় একটু কষ্ট হইতেছে বৃষ্টির কারণে। আমি আমার দাদুর সাথে ঈদ করেছি, অনেক মজা লাগছে, আনন্দ লাগছে। খুব একটা বাইরে ঘুরতে পারিনি, তারপরেও প্রিয়জনদের সাথে ছিলাম, এটাই ঈদের সবচেয়ে আনন্দ। দুর্ভোগ কমাতে সদরঘাটে পন্টুনের সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছেন যাত্রীরা। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। বন্দরনগরী চট্টগ্রামে পাহাড় ধসে প্রাণহানি ঠেকাতে এবার শুধু দখলদার নয়, পাহাড় মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এরই অংশ হিসেবে সরকারি এবং বেসরকারি মালিকানাধীন পাহাড় মালিকদের সতর্ক করার পাশাপাশি সে অনুযায়ী কঠোর ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে পুলিশকেও। আর পুলিশও পাহাড় ধসের ঘটনায় হত্যা মামলা দায়ের করেছে। আরো জানাচ্ছেন কমল দে।
চট্টগ্রামে ছোট বড় পাহাড়ের সংখ্যা 50-এর বেশি। আবার এসব পাহাড়ের মালিকানায় শিপিং কর্পোরেশন, সিটি কর্পোরেশন, ওয়াসা, রেলওয়ের মতো সরকারি প্রতিষ্ঠান যেমন রয়েছে, তেমনি রয়েছে ইস্পাহানি, একে খান এবং জেমস ফিল্ডের মতো বড় বড় প্রতিষ্ঠানও। আর সরকারি বেসরকারি মালিকানাধীন এসব পাহাড়ে প্রভাবশালীরা গড়ে তুলেছে বসতবাড়ি। ফলে প্রায়ই পাহাড় ধসে ঘটছে প্রাণহানির ঘটনা। সবশেষ শনিবার রাতে নগরীর বায়েজিদ এবং লালখান বাজারে মৃত্যু হয়েছে 6 জনের। এরই প্রেক্ষিতে কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন। বেশ কয়েকটা পাহাড়ের মালিকরা এই ঘরগুলি তৈরির ক্ষেত্রে তারাও সহায়তা করেছে। আমরা তাদেরকেও নিয়ে মিটিং করেছি। তারা বলছে আপনারা যদি এগুলো সরাইতে না পারেন এই অবৈধ ঘরগুলি, তাহলে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আগের পাহাড় ধসের ঘটনায় পরিবেশ আইনে মামলা হলো, এবার হত্যা মামলা দায়ের করেছে পুলিশ। এক্ষেত্রে পুলিশ কর্মকর্তারা বলছেন প্রাণহানি ঠেকাতে কঠোর অবস্থানের কারণে হত্যা মামলা দায়ের করা হয়েছে। যেহেতু এই ধরনের বেশ কয়েকটি ঘটনা ঘটে গেছে, এই ব্যাপারে আমরা কঠোর অবস্থানে যেতে চাচ্ছি এবং যারা বিভিন্নভাবে অবৈধ দখলে আছে এবং ঝুঁকিপূর্ণ জায়গায় বসবাস করছে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য আমরা কঠোর পদক্ষেপ নিচ্ছি। তবে মহানগর পিপি বলছেন পরিবেশ আইনের ঘটনায় হত্যা মামলা দায়ের করায় তেমন কোনো আইনগত জটিলতা সৃষ্টি হবে না। পাহাড় ধসের মৃত্যুটা আর পরিবেশের যে বিষয়টা, এই দুটা কিন্তু ভিন্ন জিনিস। এই মৃত্যুটা যদি স্বাভাবিকভাবে না হয়, যদি অস্বাভাবিক হয়, তাহলে এটা মৃত্যুই। অতএব কারণে তার বিরুদ্ধে আপনার হত্যা মামলা হতে কোনো অসুবিধা নেই, কোনো জটিলতাও নাই। পরিবেশের যদি কোনো বিঘ্ন ঘটে, পরিবেশের জন্য আলাদা একটা মামলা হতে তাও কোনো অসুবিধা নাই। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী চট্টগ্রামের সরকারি বেসরকারি পাহাড়ে 650 পরিবারের বসতি রয়েছে। এর মধ্যে 200 পরিবারকে উচ্ছেদ করা হয়েছে। আর গত 8 বছরে এখানে পাহাড় ধসে মারা গেছে অন্তত 250 মানুষ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। খাদ্য নিয়ে যারা মিথ্যাচার করছে তারা দেশ ও জনগণের শত্রু বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। বিকেলে কক্সবাজারে হোটেল ওশান প্যারাডাইসে খাদ্য অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভা শেষে কথা বলেন খাদ্যমন্ত্রী। এ সময় অপপ্রচারকারীদের বিরুদ্ধে সতর্ক হবারও আহ্বান জানান খাদ্যমন্ত্রী। এত উন্নয়ন দেশের, যোগাযোগ বলেন, খাদ্য বলেন, কৃষি বলেন, শিক্ষা বলেন, তথ্য প্রযুক্তির ক্ষেত্রে বলেন, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু তাদের চোখ কাছে কোনো দৃশ্যমান না, তারা কিছুই চোখে দেখে না। এর চেয়ে দুর্ভাগ্যজনক কি আছে? এর চেয়ে মিথ্যাচার আর কি আছে? একটি মহল বিভিন্ন ছলছুতাকুচ করে কেবলমাত্র আমাদেরকে অপবাদ দেওয়ার জন্য এবং আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য ভিত্তিহীন কথাবার্তা, মিথ্যা কথাবার্তা ছড়ায়। এরা দেশের শত্রু, সমাজের শত্রু এবং মানুষের শত্রু। খাদ্য নিয়ে যারা বিভ্রান্তির সৃষ্টি করে, খাদ্য নিয়ে যারা কথাবার্তা বলার চেষ্টা করে, মিথ্যা কথা বলার চেষ্টা করে, তারা দেশ এবং সমাজের শত্রু, সাধারণ মানুষের শত্রু। আমরা তৎপর থাকব এই শক্তির বিরুদ্ধে, এই অপশক্তির বিরুদ্ধে, এবং আমরা সবসময় আমরা সততার সাথে, নিষ্ঠার সাথে আমরা দায়িত্ব পালন করব। ব্রাজিল থেকে আনা গমের নিরপেক্ষ পরীক্ষা এবং গম আনতে কোনো দুর্নীতি হয়েছে কিনা এ বিষয়ে নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ও বিএনপি নেতা মাহবুব উদ্দিন খোকনের আবেদনের উপর কোনো আদেশ দেননি সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। চেম্বার বিচারপতি সৈয়দ মাহবুব হোসেন নো অর্ডার দিয়ে আবেদনটি নিষ্পত্তি করে দেন। পরে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, গম খাওয়ার উপযোগী বলে হাইকোর্টের রায়ের পরও এ ধরনের আবেদন উদ্দেশ্য প্রণোদিত। ইন্ডিপেন্ডেন্ট বডির কাছে এই গমটা গিয়েছিল এবং তারা পরীক্ষা করেছিলেন। তার মধ্যে আছে সায়েন্স ল্যাবরেটরি, বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট এবং পুষ্টি বিজ্ঞান বিভাগ, ঢাকা ইউনিভার্সিটি। এনারা কিন্তু অলরেডি এটার পরীক্ষা নিরীক্ষা করেছিলেন এবং কেউই বলে নাই আমার জানা মতে যে এই গমটা খাওয়ার জন্য উপযুক্ত না। এইটাকে আরেকটা কমিটি গঠন করে আবার পরীক্ষা করা হোক। আমরা বলেছি এই ধরনের অ্যাপ্লিকেশন পরিষ্কারভাবে দেখা যাচ্ছে হাইকোর্টের অর্ডারটা পাওয়ার পরে যে এই ধরনের অ্যাপ্লিকেশন সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত। কোর্ট শুনানি অন্তে কোনো অর্ডার দেননি, এটাকে বলে নো অর্ডার। 8 বছর ধরে ফাইলবন্দি হয়ে আছে পুলিশ সংস্কার প্রস্তাব, অথচ বাহিনীর প্রধান থেকে শুরু করে সবাই স্বীকার করছেন বর্তমান প্রেক্ষাপটের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে সংস্কারের কোনো বিকল্প নেই। আর বিশ্লেষকরা বলছেন, সংস্কার হলে পুলিশের উপর রাজনৈতিক প্রভাব কমে আসবে অনেকটাই। আর এ কারণেই কোনো সরকারই সংস্কারে কার্যকর উদ্যোগ নিচ্ছে না। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি। খান মোহাম্মদ রুমেলের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন তৃতীয় ও শেষ পর্ব।
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষার জন্য অন্যতম প্রধান দায়িত্বপ্রাপ্ত বাহিনী পুলিশ। 1861 সালের পুলিশ রেজুলেশন অফ বেঙ্গল PRB কে ভিত্তি করে চলছে এই বাহিনী। যদিও পুলিশের সংস্কারে উদ্যোগ নেওয়া হয়েছে বারবারই। সবশেষ 2007 সালে সংস্কারের একটি উদ্যোগ নেওয়া হলেও তা আলোর মুখ দেখেনি এখনো। প্রস্তাবিত সেই খসড়ায় বলা হয়েছিল পুলিশ সুপার থেকে শুরু করে মহাপরিদর্শক পর্যন্ত কাউকেই পদায়নের 2 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত রাজনৈতিক চাপে বদলি করা যাবে না। পুলিশের কোনো নিয়োগ, বদলি বা পদোন্নতির ক্ষেত্রে যে কোনো ধরনের তদবির ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে। বিশ্লেষকরা বলছেন 2007 সালের প্রস্তাবিত পুলিশ অধ্যাদেশ বাস্তবায়িত হলে একদিকে পুলিশের জবাবদিহিতা বাড়বে, অপরদিকে পুলিশের উপর রাজনৈতিক প্রভাব কমবে অনেকটাই। আপনি যদি এই বাংলাদেশের গত 5 বছরের ক্রিমিনাল কেসগুলো দেখেন, যেখানে পুলিশের ইনভেস্টিগেশনের পরেও যে বিচার হয়নি, তাহলে আপনি বুঝতে পারবেন যে সিদ্ধান্তগুলো পুলিশের হাতে নেই। পুলিশ সংস্কার হলে অনেকটাই হয়তো এই ধরনের সমস্যাগুলির সমাধান আমরা দেখতে পেতাম। পুলিশ মহাপরিদর্শক বলছেন সংস্কারের তাগিদ অনুভব করছেন তারাও, আর সেই লক্ষ্যেই দেওয়া হয়েছিল প্রস্তাবনা। পুলিশ যাতে কাজ করতে পারে, পুলিশের যাতে আপনার অমূলক কোনো হস্তক্ষেপ না হয়, সেই ধরনের বিধান আমরা করছি এবং বাকিটা মন্ত্রণালয় দেখবে। ফেলে রাখার তো কোনো কারণ আমি দেখি না। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বলছেন রাজনৈতিক কারণে পুলিশের সংস্কার হচ্ছে না, এমন অভিযোগ সঠিক নয়। পুলিশকে তার দায়িত্ব পালনের জন্য দেশের সংবিধান আছে, সংবিধানকে ফলো করে কাজ করা উচিত। আর আমি ঠিক মনে করি না যে রাজনৈতিক উদ্দেশ্য প্রভাবিত হয়ে তাদেরকে সংস্কার করা হয় না, কিছুটা সংস্কার তো হচ্ছে। তিনি আরো বলেন বর্তমান সরকার একটি কল্যাণমুখী ও সেবাধর্মী পুলিশ বাহিনী করতে সচেষ্ট রয়েছে। পুলিশের সংস্কারের তাগিদ অনুভব করছেন সবাই, কিন্তু বাস্তবতা হচ্ছে সংস্কারের উদ্যোগ নেওয়ার পর বেশ কবছর পেরিয়ে গেলেও আমলাতান্ত্রিক জটিলতা সহ নানা কারণে সেটি এখনো আলোর মুখ দেখেনি। সংশ্লিষ্টরা বলছেন যত দ্রুত পুলিশের সংস্কার বাস্তবায়ন হবে ততই লাভবান হবেন দেশের নাগরিকরা। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। মধ্যবাড্ডার আগুনে নিঃস্ব হওয়া মানুষগুলোর ভাগ্যে এখন শুধুই অনিশ্চয়তা। তারা বলছেন গতকালের ভয়াবহ আগুনের পর তাদের সাহায্য করতে এগিয়ে আসেননি কেউই। আর তাই মাথা গোঁজার ঠাঁই হারানো এসব মানুষের রাত কেটেছে খোলা আকাশের নিচে অনাহারে অর্ধাহারে। এদিকে টিন শেড ঘরগুলোর মালিক স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের দাবি এসব ঘর তুলতে রাজুকের অনুমতির প্রয়োজন নেই। আতিকুর রহমান তামালের রিপোর্ট। তিন তিন করে গড়ে তোলা কষ্টের সংসারের সামনে দাঁড়িয়ে এই কান্না সব হারানোর, নিঃস্ব হবার। ভাগ্য বদলের আশায় গাইবান্ধা থেকে সোনাবানু ঢাকায় আসেন 15 বছর আগে, কিন্তু সোমবারের আগুনে পুড়ে যায় তার সমস্ত সঞ্চয়। মেয়ে বিয়ে দিয়েছি 6 মাস হয়, কিছু বিয়ে দিতে পারি নাই, এখন কোনো আমার কাছে নাই বাবা, আমি অসহায় বাবা, আমার কাছে নাই বাবা। একই অবস্থা এখন কয়েকশো পরিবারের। সোমবার রাতের বৃষ্টি মাথায় নিয়ে হতভাগ্য মানুষগুলোর রাত কাটে খোলা আকাশের নিচে। মঙ্গলবার সকালে গিয়ে দেখা যায় অনেকেই পুড়ে যাওয়া মালামালগুলো সরিয়ে নেবার চেষ্টা করছেন। তাদের দাবি এখন পর্যন্ত কেউ তাদের সাহায্যে এগিয়ে আসেননি। সারা রাত কোন জায়গায় ঘুমাইলো, কোন জায়গায় খাইলো, আজ পর্যন্ত ঠিক আছে, কোনো এলাকা মানুষ আসে নাই, সরকার তো দূরের কথাই। এক কাপড়ে যে আমরা বাইরে বাইরে ঘুরতেছি, এটা কি সম্ভব? সর্বস্ব পুড়ে গেছে, কোনো কিছু রায় নাই, মানে অস্তিত্ব নাই কিছু। মানে দেখতেই তো আছেন যে অবস্থাগুলো, সব একটা কিছু নাই। ডোবার উপরে পিলার, বাঁশ এবং টিন দিয়ে ঘরগুলো তৈরি করা হয়। স্থানীয়রা বলছেন পরিবেশ ঘিঞ্জি হওয়ার কারণে আগুন ভয়াবহ রূপ নেয়। অনেকগুলো ঘর ছিল, ঠিক আছে, একটার সাথে একটা লাগানো, টিন শেড তো এবং কাঠের পাটা তো 2 তলা 3 তলা, আর এই জন্য আগুনটা তাড়াতাড়ি ভয়াবহভাবে লেগে গেছে। এদিকে ঘিঞ্জি পরিবেশ ও রাজুকের অনুমতির বিষয়ে কথা হয় এসব ঘরের মালিক স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ওসমান গনির সঙ্গে। এইখানে এই অস্থায়ী ঘর রাজুকের অনুমোদন লাগে না, এগুলোতে রাজুকের অনুমোদন আছে। যেগুলো বিল্ডিং পার্মানেন্ট সেগুলোতে রাজুকের অনুমোদন লাগে, এগুলোতে অনুমোদন লাগে না। সোমবার দুপুরে মধ্যবাড্ডায় আগুনের ঘটনায় পুড়ে যায় অন্তত শতাধিক ঘর। এসব ঘরে বসবাস করতেন নিম্ন আয়ের কয়েকশো মানুষ। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। ভারত বাংলাদেশের যৌথ জনগণনায় ভারতে যেতে নিবন্ধন করেছেন বাংলাদেশের অভ্যন্তরে থাকা 111টি ছিটমহলের 989 জন। আর এসব ছিটমহলে জনসংখ্যা মোট 41,449 জন। দুপুরে রংপুর বিভাগীয় কমিশনার মোহাম্মদ দিলওয়ার বক্স এসব তথ্য জানান। এর আগে পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রামের জেলা প্রশাসকরা আনুষ্ঠানিকভাবে বিভাগীয় কমিশনার মোহাম্মদ দিলওয়ার বক্সের কাছে সংশ্লিষ্ট জেলার ছিটমহলের জনগণনার প্রতিবেদন দাখিল করেন। 2011 সালে দুদেশের যৌথ জনগণনার জনসংখ্যা ছিল 37,364 জন। গত 5 বছরে এসব ছিটমহলে মারা গেছেন 433 জন।
রাষ্ট্রের নাগরিকের মৌলিক অধিকারের অন্যতম স্বাস্থ্যসেবা 2009 সালে নাগরিক হিসেবে স্বীকৃতি মিললেও এখনও সেবা বঞ্চিত হিজড়া জনগোষ্ঠী। অসুস্থ হলে একরকম বিনা চিকিৎসায় মারা যান তারা। বিশেষজ্ঞদের মতে সামাজিক গোড়ামি চিকিৎসা সেবার মতো মানবিক অধিকার থেকে অস্পৃশ্য করে রেখেছে তাদের। হিজড়াদের জীবন গল্প নিয়ে শাতিলা শারমিনের 4 পর্বের ধারাবাহিকে রাজ থাকছে 3য় পর্ব। ছবি তুলেছেন শামসুল আরেফিন প্রিন্স। হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হন পাহাড়ি। শরীরের এক পাশের হাত পা অবশ হয়ে গেছে তার। এখনই প্রয়োজন চিকিৎসার, কিন্তু তার ঘরে যে আসবেন না চিকিৎসক, পাওয়া যাবে না অ্যাম্বুলেন্সও। পাহাড়িকে বাঁচাতে হলে নিয়ে যেতে হবে হাসপাতালে। ধরাধরি করে তাই একটা রিকশায় উঠানো হলো তাকে। কোন হাসপাতালে মিলবে চিকিৎসা জানেন না তার ডেরার বোনেরা। শেষ পর্যন্ত পাহাড়িকে বাঁচাতে পারেননি তারা। বলছি সমাজের চোখে যারা মানুষ নন, প্রকৃতির এমন খেয়ালি সৃষ্টি মানুষদের কথা। প্রান্তিকতারও প্রান্তিক পর্যায়ে থাকা অধিকাংশ হিজড়ার বসবাস এমন নোংরা বস্তিতে। শরীরের অসম্পূর্ণতা তাকে যতটা না অসহায় করেছে, তার থেকে বেশি অসহায় সে জীবন বাঁচানোর প্রয়োজনীয় ওষুধ আর চিকিৎসার অভাবে। আমরা যদি তোমাদের মেডিকেলে আসবো তাহলে তোমরা অবহেলা করো কেন? দূর দূর করে তারাও কেন? ট্রিটমেন্ট ছাড়াই তাদের আমার তাদের ইচ্ছা মতো ওষুধ দিয়ে দেয়, তাতে আমার রোগ আরো বাড়ে। আমার এই হাতটা একটু পড়ে যে মস্কাই গেছে। হাসপাতালে যাওয়ার পরে এখানে যাই ওখানে যাই কেউ পাত্তাই দেয় না। হিজড়াদেরকে হাত দিমু, ওদের গলার ভিতরে হাত দিমু, না না আপা ওষুধটা আমার কাছে নাই, থাইকেও নাই। কেন নাই? আমি হিজড়া। বিশেষজ্ঞদের মতে চিকিৎসা সেবা কখনোই লিঙ্গ বা সমাজের অবস্থা ভেদে নির্ধারিত হয় না। চিকিৎসকদের কোনো সুযোগ নেই একজন হিজড়ার চিকিৎসায় সামান্য ব্যাঘাত সৃষ্টি করা কিংবা অনাগ্রহ দেখানো। আমরা তাদেরকে অনেক বেশি নেতিবাচক কথাবার্তা বলে তাকে আরো ছোট করে দেখি। সে কারণে সমাজের এই যে ট্যাবুটার কারণেই কিন্তু আমরা এগুলো করছি। সরকারের পদক্ষেপের কথা জানালেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক। মূলধারার যে সমস্ত চিকিৎসালয় আছে সবখানেই তাদের অবাধ অ্যাক্সেস থাকবে এবং সেই সুযোগটি আমরা তৈরি করতে চাচ্ছি। আমরা এক্সক্লুসিভ কোনো কিছু করতে চাচ্ছি না। সমাজের প্রান্তিক পর্যায়ে বসবাস করা একজন হিজড়া যখন অসুস্থ হয়ে পড়েন, তখন তার ন্যূনতম মানবিক অধিকার চিকিৎসা সেবাটাও নিশ্চিত করা সম্ভব হয় না। বিশেষজ্ঞদের মতে হিজড়াদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে হলে সবার আগে প্রয়োজন সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন। এছাড়া সরকারি উদ্যোগে তাদের জন্য বিশেষায়িত হাসপাতাল নির্মাণ প্রয়োজন বলে মনে করেন তারা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘ অবহেলার পর ট্রাফিক পুলিশ হিসেবে হিজড়াদের নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। বুধবার হিজড়া জীবনের শেষ পর্ব থাকবে সেই আশাবাদের খবর। অনেকটাই উৎসব কেন্দ্রিক হয়ে পড়েছে দেশের সিনেমা হল ব্যবসা। হল মালিকরা বলছেন ঈদের কদিনের তুলনায় স্বাভাবিক সময়ে দর্শক উপস্থিতি নিতান্তই কম। কারণ হিসেবে মানসম্মত সিনেমা, দক্ষ অভিনয় শিল্পীর অভাবের সঙ্গে নিজেদের সীমাবদ্ধতা অস্বীকার করলেন তারা। তবে কাহিনী যাই হোক, বিনোদনের খোরাক মেটাতে দেশীয় সিনেমা উপভোগকেই প্রাধান্য দিচ্ছেন দর্শকরা। যদিও অভিযোগ আছে তাদের ঈদ উপলক্ষে গুনতে হচ্ছে টিকিটের বাড়তি দাম। খলিল রহমানের তোলা ছবিতে আরো জানাচ্ছেন জুবায়ের ফয়সাল। বুকে কাঁপন ধরানো সংলাপ, আনলিমিটেড কমেডি কিংবা পর্দা জুড়ে অ্যাকশনের ফুলঝুরি। ফলে 3 ঘন্টা দর্শক ধরে রাখতে একটা সিনেমায় থাকতে হবে যার সবকিছুই। বছরের অন্যান্য সময়ে যেখানে দর্শক টানতে হল মালিকদের নাভিশ্বাস ওঠে, সেখানেই ঈদ মৌসুমে হাউসফুল প্যাভিলিয়ন। এই নায়ক সদাগর আপনার মতো কোটিপতি দিনে 3 বার কিনে 3 বার গাবতলির হাতে বিক্রি করতে পারে। পর্দায় নায়ক নায়িকার উপস্থিতি কিংবা মন মাতানো সুর, হল জুড়ে দর্শকদের বিরামহীন উচ্ছ্বাস যেন বাংলা সিনেমার অতীত গৌরবকেই মনে করিয়ে দেয়। কিছু বিড়ম্বনা থাকলেও তাদের কাছে দেশের সংস্কৃতি উপভোগে এটাই যে সবচেয়ে বড় মাধ্যম। ভালো ছবি হলে আমরা দেখার আগ্রহী। বাইরে বৃষ্টিতে কোথায় ঘোরাঘুরি করবো, তার চেয়ে হলে ছবি দেখা ভালো। টিকিটের গায়ে লেখা 30 টাকা, সেটা 100 টাকা নিচ্ছে কেন? ঢাকা ভাষাটা সবার কাছে খুব ভালো লাগছে। বাংলাদেশের মানুষ তো প্রেম পাগল, সেটা অবশ্যই সবাই জানে ভালো করে। এখানে একটা প্রেমের বিষয় আছে। বাড়িতে যাইতে পারি না, যার কারণে আপনার বন্ধু বান্ধব মিলা ছবি দেখতে আসলাম, খুব ভালো লাগলো। তবে হল মালিকরা মনে করছেন বাংলা চলচ্চিত্রের পাশাপাশি সিনেমা হলগুলো হারিয়ে ফেলেছে সোনালী সময়। ঘুরে দাঁড়াতে ভালো কাহিনীর ছায়াছবি নির্মাণের সঙ্গে গুটি কয়েক শিল্পীর উপর থেকে নির্ভরতা কমানোরও পরামর্শ তাদের। ঠিক মতো সেবা দিতে পারি না, বা আমাদের হলেরও ওই রকম পরিবেশ আমরা ওই রকম রাখতে পারি না। আমার ইনকাম হইলে তো আমি খরচ এক্সপেন্ডিচারটা করবো, কিন্তু আমার তো ইনকামই
কমে গেছে। কম বেশ হলেও চলা যাচ্ছে। ঈদ পারপাস তো এটা স্বাভাবিক, সবাই আয়োজন থাকে ঈদের আগের থেকে, নতুন নতুন ছবি আসবে। এক নায়ক আর এক নায়িকাকে কতবার মানুষ দেখবে? 10 বছরের আগের কথা বলেন, প্রতি সপ্তাহে একটা করে নতুন ছবি রিলিজ, এখন 1 মাস পরে একটা আসতেছে। এবছর ঈদুল ফিতরে বড় পর্দায় মুক্তি দেওয়া হয়েছে 4টি সিনেমা, যার মধ্যে ইমন মিমের পদ্মপাতার জল, সাকিব অপুর লাভ ম্যারেজের সঙ্গে ওপার বাংলার ওম আর মাহির অগ্নি 2 দর্শক প্রিয়তা পেয়েছে। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি আসক্তি ছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্ভরযোগ্য ওপেনার ইমরুল কায়েসের। 2008 সালে ওয়ানডে অভিষেকের পর তিনি এরই মধ্যে খেলে ফেলেছেন 2টি বিশ্বকাপ। 2011 সালে দেশের মাটিতে বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের নায়ক ছিলেন ইমরুল। 2015-তে টেস্টে তামিমের সঙ্গে ওপেনিংয়ে পাকিস্তানের বিপক্ষে 312 রানের রেকর্ড পার্টনারশিপ গড়েছেন মেহেরপুরের এই ক্রিকেটার। খেলার বাইরে ব্যক্তিগত জীবনটা কেমন তার? ঈদ কেমন কাটলো এই ব্যাটসম্যানের? ছেলেবেলায় কিভাবে কাটাতেন ঈদ? ঈদ আয়োজনে সময় সংবাদকে ইমরুল জানিয়েছেন সেসব কথা। আমি যখন এসএসসি পাস করি, এসএসসি পাস করার পর আমার বাবা আমাকে জিজ্ঞেস করছিল, এটা আমার কাছে খুব ভালো লাগছে যে তুমি কি করবে, তুমি কি ক্রিকেট খেলবে না তুমি পড়ালেখা করবে? তা আমি বলছি আমি ক্রিকেট খেলবো। খুলনা ডিভিশনে একবার ট্রায়ালে গেছিলাম, আন্ডার-17 ওখান থেকে বাদ পড়ে গেছিলাম, আমাকে বাদ দিয়ে দিয়েছিল। আমি ব্যাটিং বোলিং সবকিছুই ভালো করতাম, বোলিংও করতাম, ভালো করছি, পরে আমার নাই। তো আমার তখন থেকে আর কি ভিতরে একটা জেদ কাজ করছে যে আমি ক্রিকেটার হবই। আমার আম্মা ভোরবেলা থেকে আমাকে ডাকতো, ঘুম থেকে উঠো নামাজ পড়তে যাবে, এবং আমাদের যে জামাতটা হয়তো সবার আগে হয়তো আর কি। এখন আসলে ওই জিনিসটা হয় না। এখন আমাকে সবাই আগে বোনাস দিত, ঈদ বোনাস দিত, সবার কাছে টিকিট বোনাস চেয়ে নিতাম। বাট এখন ডিফারেন্ট জিনিস, এখন আমাকেই দিতে হয়। মজার বিষয় ছিল যে যখন আম বা লিচুর সময় এরা আমার ফ্রেন্ডরা মিলে সবাই বাগানে যাইতাম, যে এর কাছে আম ভালো হয়েছে, এর কাছে লিচু ভালো হয়েছে, চলো যাই খেয়ে, এই যে চুরি করে খাওয়া। লর্ডসে একটা 100 করা একটা ইচ্ছা আছে, অনেক দিনকার স্বপ্ন, যেটা আমি মিস করছি। নেক্সট টাইম যদি কখন আল্লাহ পাক ওই অপরচুনিটি দেয়, চেষ্টা করব, মানে নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করি একটা 100 করা। নিউ ইয়র্কের সিটি হলে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান হয়ে গেল। অনুষ্ঠান নিউ ইয়র্ক সিটিকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার শহর উল্লেখ করে নিউ ইয়র্ক সিটি কাউন্সিল স্পিকার মেলিসা মার্ক ভোভোরিটো বলেছেন, মুসলিম কমিউনিটির সাথে রয়েছে তার প্রশাসন। এছাড়া মুসলমান জনগোষ্ঠীকে নিউ ইয়র্কের উন্নয়নের সক্রিয় অংশীদার হিসেবে উল্লেখ করেন তিনি। বহু বাংলাদেশি সহ নিউ ইয়র্কের মুসলিম কমিউনিটির প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠানে মুসলিম পুলিশ অফিসার অ্যাসোসিয়েশনকে বিশেষ সম্মাননা প্রদান করেন কাউন্সিল স্পিকার। নিউ ইয়র্ক সিটি হল চেম্বারে বাংলাদেশি সহ মুসলিম কমিউনিটির ব্যাপক উপস্থিতিতে উৎসব মুখর হয়ে ওঠে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। প্রথমবারের মতো নিউ ইয়র্ক সিটির উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে শুভেচ্ছা জানান কাউন্সিলম্যান ড্যানিক মিলার এবং বক্তব্য রাখেন স্পিকার মেলিসা মার্ক ভিভোরিটো। নিউ ইয়র্ক পুলিশের কমিউনিটি আউটরিচ কর্মসূচিতে অবদানের জন্য মুসলিম পুলিশ অফিসার অ্যাসোসিয়েশনকে সম্মাননা স্মারক তুলে দেন মেলিসা মার্ক। নিউ ইয়র্ক সিটি ধর্মীয় বিভাজনের ঊর্ধ্বে সব ধর্মের মানুষের শহর। ক্রমবর্ধমান মুসলিম বিদ্বেষ ও বর্ণবাদী হামলার লক্ষ্য মুসলিম কমিউনিটির সঙ্গে আছে আমার প্রশাসন। সিটি হলে সরকারিভাবে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনকে আশাব্যঞ্জক অর্জন হিসাবে দেখছেন বাংলাদেশি সহ মুসলিম কমিউনিটির প্রতিনিধিরা। আমার কমিউনিটিতে আমি সবসময় বলি একে অন্যকে ভালোবাসতে, সম্মান করতে। আমি সবসময় মানবতার কথা বলি। ঈদ রিইউনিয়ন সেলিব্রেট করতে পুরো নিউ ইয়র্ক সিটি কাউন্সিল মেম্বারদের সাথে, স্পিকারদের সাথে অ্যাজ এ বাংলাদেশি আমি খুবই প্রাউড যে নিউ ইয়র্ক সিটির মধ্যে, which is one of the world's greatest cities, ওরা রেকগনাইজ করেছে এই আমাদের ঈদ হলিডে। আজকে সিটি হলে এসে খুবই ভালো লাগছে, কারণ আরো বাংলাদেশিরা আছে। তারপর দেখা যাচ্ছে যে বাংলাদেশিদেরকে খুবই রেসপেক্টফুল ভাবে প্রেজেন্ট করা হচ্ছে। ঈদে সরকারি ছুটি পেয়ে আনন্দিত নিউ ইয়র্ক সিটি মুসলিম পুলিশ অফিসার অ্যাসোসিয়েশনের সদস্যরাও। মুসলিম কমিউনিটির ঐক্যের উপর গুরুত্ব আরোপ করেন তারা। তবে নিউ ইয়র্ক সিটি পুলিশের কমান্ডিং অফিসার আদিল রানা মুসলমানদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রতিটি শাখায় আরো বেশি করে সম্পৃক্ত হওয়ার উপর গুরুত্ব আরোপ করেন। এটা অনেক বড় অর্জন যে মুসলিম বাঙালিরা পুলিশ বিভাগে থেকে মানুষের সেবা করছি, শহরের নিরাপত্তা রক্ষায় কাজ করছি। আমাদের কমিউনিটির জন্য এটি অবশ্যই একটি বড় অর্জন।
সিটি হলে আজকের এই ঈদ পুনর্মিলনী একথাই স্মরণ করিয়ে দিচ্ছে যে কেবল উন্নত গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় নয়, সুন্দর একটি মানবিক সমাজ গঠনে প্রয়োজন পারস্পরিক শ্রদ্ধাবোধ। শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, সিটি হল, নিউ ইয়র্ক। ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় ইরানের উত্তরাঞ্চলে 28 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম ডন। এখনও নিখোঁজ রয়েছেন 12 জন। গণমাধ্যমটির খবর অনুযায়ী রোববার রাতে শুরু হওয়া বৃষ্টিপাতে তেহরান, আলব্রুজ ও কাজভিন প্রদেশের অনেক এলাকায় পানি জমে গেছে। এতে এখন পর্যন্ত এক চীনা নাগরিক ও 2 নারী সহ 20 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া কমপক্ষে 20টি বাড়ি বন্যার পানিতে ভেসে গেছে বলেও জানিয়েছে দেশটির সরকারি গণমাধ্যম ইরনা। বন্যা কবলিত এলাকাগুলোতে উদ্ধার অভিযান চলছে। ওইসব এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের সুরুক শহরে আত্মঘাতী বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভের সময় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। সন্ত্রাসী হামলা ঠেকাতে না পারায় সরকারকে দায়ী করে ইস্তাম্বুলের তাকসিম স্কোয়ারে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে কুর্দিরা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একে সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করা হলেও বিক্ষোভকারীদের অভিযোগ, সরকার জঙ্গি গোষ্ঠী আইএসকে সমর্থন দিচ্ছে ও লালন করছে। এক পর্যায়ে জলকামান এবং কাঁদানে গ্যাস ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গের চেষ্টা করে পুলিশ। এদিকে আত্মঘাতী এ হামলায় মৃতের সংখ্যা বেড়ে 31 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন শতাধিক। এ হামলার পর সিরিয়ার সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করেছে তুরস্ক। ওয়ানডের চেয়ে টেস্ট ক্রিকেটকে এগিয়ে রাখলেন পেসার মুস্তাফিজ। সেই সঙ্গে ক্যারিয়ারের প্রথম টেস্ট উইকেট হিসেবে হাশিম আমলাকে আউট করায় বেশ খুশি হয়েছেন বলে জানালেন সাতক্ষীরার এই ক্রিকেটার। আর দলের পরিকল্পনা ছিল প্রোটিয়াদের রানের গতি থামানো। এতে বাংলাদেশ সফল হয়েছে বলে দাবি করেন মুস্তাফিজ। আর চট্টগ্রাম টেস্টের প্রথম দিন শেষে সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন তিনি। ওয়ানডে খেলাটা একরকম, টেস্টটা একরকম। তা আপনার আগানোর দিক থেকে হইলে আপনার টেস্টটাই আপনার বেশি কষ্ট। এই আর তার মানে টেস্ট ক্যারিয়ারে ফার্স্ট হাশিম আমলার উইকেটটা পাওয়ার পরে বেশি এক্সাইটেড ছিল। আমাদের প্ল্যানটা ছিল আপনার টেস্টে আপনার যদি ডট হয় তাহলে আপনার উইকেট আসবে, তার মানে ওরা রান নেওয়ার চেষ্টা করবে সেই সময় ভালো বল, এই প্ল্যানটা ছিল। সন্ধ্যার সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। ওয়ানডের পর টেস্টেও ভয়ঙ্কর হয়ে উঠছে টাইগাররা। প্রথম ইনিংসে 248 রানে গুটিয়ে গেছে প্রোটিয়ারা। টেস্ট অভিষেকেই মুস্তাফিজের 4 উইকেট। দেশের উন্নয়নে কালক্ষেপণ ও কর্মকর্তাদের গাফিলতি বরদাস্ত করা হবে না, প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি।